বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমনাথদার কোচিং সেন্টার থেকে তোমাদের সবাইকে স্বাগত। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ তোমাদের সাথে আমি দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক বিষয় ইতিহাস পার্ট 3 এই পার্ট 3 প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখো, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে কিন্তু এর আগে কিন্তু আমাদের মডিউল অ্যাক্টিভিটি টাস্ক 1 এবং 2 দিয়েছিল। তো আশা করি তোমরা সবকটার অ্যান্সার কিন্তু করে ফেলেছো। কিন্তু যে সমস্ত বন্ধুরা এখনও উত্তরগুলো করে উঠতে পারোনি, তো তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে যাও। প্লে লিস্টে গিয়ে তোমরা ক্লাস 10-এ ক্লিক করো। দেখো, অ্যাক্টিভিটি 1, 2, 3 তোমরা পরপর প্রশ্ন এবং উত্তরগুলো পেয়ে যাবে, কোথাও কিন্তু খোঁজার দরকার নেই। তো দেখো, আজকে আমি তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। এটা তোমাদের পার্ট 3 প্রশ্নটা একবার দেখে নাও, নিয়ে তোমার স্ক্রিনশট মেরে নাও। তো তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখো। তো প্রথম প্রশ্ন দেখো, টিকা লেখো। হিন্দু মেলা। তো দেখো, তোমাদের এই টিকাগুলো সাধারণত খুব একটা বড় হয় না, অর্থাৎ তোমাদের খাতার হাফ পেজ বা 1 পেজ হতে পারে, অর্থাৎ 4 নম্বরের টিকা থাকে। কিন্তু তা খুব বড় লিখলেও কিন্তু বেশি নম্বরও পাওয়া যায় না, অর্থাৎ যেটুকুনি বলেছি কিন্তু ওইটুকুনি তোমরা লেখো। তা আমি যে লেখাগুলো লিখেছি তোমরা দেখো, তোমাদের যদি পছন্দ হয় তো তোমরা অবশ্যই লেখো, যদি পছন্দ না হয় তোমাকে নাও লিখতে পারো, তোমরা নিজেরাও কিন্তু লিখতে পারো। তো দেখো, হিন্দু মেলা। তা প্রথমে দেখো, সূচনা দিচ্ছি আমি যে ভারতীয় জাতীয় জাগরণে বাংলার কয়েকটি সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, যার মধ্যে নবগোপাল মিত্রের চৈত্র মেলা, যার পরে নাম হয় হিন্দু মেলা, ছিল অন্যতম। 1867 সালে রাজা রাজনারায়ণ বসু নবগোপাল মিত্র এটি গঠন করেন। তা আশা করি এটা বুঝতে পেরেছো। এবার উদ্দেশ্য দেখো, উদ্দেশ্য লিখতে হবে দেশীয় ভাষা চর্চা করা। অর্থাৎ এই যে প্রতিষ্ঠানটা হয়েছিল, এখানে কি দেশীয় ভাষা চর্চা করা হতো, আর কি হতো, জাতীয় প্রতিষ্ঠানগুলিকে মর্যাদা দেওয়া হতো। 3 হচ্ছে, দেখে নাও, স্বদেশী ভাবধারায় দেশবাসীকে উদ্বুদ্ধ করা হতো। এবার তোমরা চলে আসো কর্মসূচি। দেখো, এই সংগঠনের কর্মসূচির আওতায় ছিল লাঠি, তলোয়ার, খেলা, প্রদর্শনী প্রভৃতি। আর এর বৈশিষ্ট্য দেখে নাও, এই মেলায় কবিতা, সঙ্গীত পরিবেশিত হতো। আর কি দেখে নাও, 2 নম্বরে, এই প্রতিষ্ঠানের সকল সদস্যই ছিল হিন্দু। মূল্যায়নটা দেখে নাও, অনেকের মতে এখানে শুধু বাঙালির চিন্তা এবং বিশেষ করে হিন্দু ধর্মের ওপরে গুরুত্ব দেওয়া হয়েছিল, মুসলিমদের কোনো গুরুত্ব দেওয়া হয়নি। এই প্রতিষ্ঠান থেকেই আমরা প্রথম জাতীয়তাবাদী প্রেরণা পেয়েছিলাম। তো আশা করি তোমরা এই উত্তরটা বুঝতে পেরেছো। 2 নম্বরের টিকা দেখে নাও, বসু বিজ্ঞান মন্দির। তা প্রতিষ্ঠা দেখে নাও, 1915 সালে জগদীশচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজের অধ্যাপকের পদ থেকে ইস্তফা দিয়ে 1917 সালে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। আচ্ছা, এই বসু বিজ্ঞান মন্দিরের যে প্রতিষ্ঠান হয়েছিল, এটার পাঠ্য বিষয় কী ছিল দেখে নাও। বলছে এখানে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ছাড়াও অন্যান্য বিষয় পড়ানো হতো। দেখো, কলেরার টিকা আবিষ্কার এবং উদ্ভিদের প্রাণ আছে, তার প্রমাণে বসু বিজ্ঞান মন্দির গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। জগদীশচন্দ্র বসু তার পৈতৃক সম্পত্তি বিক্রি করে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলে। নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই প্রতিষ্ঠানটিকে 30 কোটি টাকার তহবিল দান করা হয়। যা উপসংহারটা দেখে নাও। দেখো, বৈজ্ঞানিক গবেষণা ও প্রতিষ্ঠান হিসাবে বসু বিজ্ঞান মন্দির অবদান রেখেছে বিজ্ঞানের গবেষণা ও প্রসারে, তাই বসু বিজ্ঞান মন্দিরের অবদান আমাদের ভুললে চলবে না। তা দেখো বন্ধুরা, এই প্রশ্নটি কিন্তু একটু ছোট হয়েছে, তো তোমরা একটু বাড়িয়ে নিতে পারো বা এই উত্তরটি লিখলেও কিন্তু হবে। তো তোমরা পরের উত্তরটি দেখো। দেখো, ত্রাম্যলিপ্ত জাতীয় সরকার। ভূমিকা দেখে নাও, ভারত ছাড়ো আন্দোলনের সময় তমলুকে যে সমান্তরাল জাতীয় সরকার গড়ে উঠেছিল তাকে ত্রাম্যলিপ্ত জাতীয় সরকার বলে।
এর প্রেক্ষাপটটা ভালো করে দেখে নাও। স্বাধীনতা আন্দোলনে অখণ্ড মেদিনীপুর জেলার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, মহিষাদল ও সুতাহাটা। মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিলে তমলুকের মাতঙ্গিনী হাজরা এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মেদিনীপুরে মাতঙ্গিনী হাজরা ও রামচন্দ্র বেরার নেতৃত্বে হাজার হাজার মানুষ 1942 সালের 29শে সেপ্টেম্বর নানা দিক থেকে এসে তমলুক থানা ও আদালত অবরোধ করেন। 73 বছর বয়স্কা মাতঙ্গিনী হাজরা তমলুক আদালতের ওপরে ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা তুলতে গিয়ে ব্রিটিশের গুলিতে প্রাণ হারান। এরপরে সরকার গঠন হয়েছে, কি জাতীয় সরকার গঠন। দেখো, সতীশচন্দ্র সামন্তের দক্ষতার পরিচয় পাওয়া যায় ভারত ছাড়ো আন্দোলনের সময়। তমলুকে স্থাপিত ত্রাম্যলিপ্ত জাতীয় সরকার নামে এক সমান্তরাল সরকার গঠনের মধ্য দিয়ে 1942 সালের 17 ডিসেম্বর এই ত্রাম্যলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়েছিল। এই সরকারের প্রধান ছিলেন সতীশচন্দ্র সামন্ত। উপসংহারটা দেখে নাও। সতীশচন্দ্র সামন্ত দীর্ঘ 21 মাস ব্রিটিশ সরকারকে অচল করে স্বাধীন সরকার প্রতিষ্ঠা করে রেখেছিল তমলুক ও হলদিয়াকে। তা আশা করি তোমরা এই উত্তরটিও বুঝতে পেরেছ। 2 নম্বরে প্রশ্ন দেখে নাও যে ভারত মাতার চিত্র কিভাবে পরাধীন ভারতে জাতীয়তাবাদের প্রতীক হয়ে উঠেছিল। ভূমিকা দেখো, অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা ছবিটি শিক্ষিত ও প্রগতিশীল ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এটা প্রেক্ষাপট দেখে নাও যে অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতের ব্রিটিশ বিরোধী রাজনৈতিক আন্দোলনের সমান্তরাল সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলেন। এই উদ্দেশ্যে স্বদেশী আন্দোলনের সময় হিন্দুদের ধনসম্পদের দেবী লক্ষ্মীর অনুকরণে তিনি ভারতমাতা চিত্রটি অঙ্কন করেন। পরের পয়েন্ট দেখে নাও, স্বদেশী আনা। অবনীন্দ্রনাথের চতুর্ভুজা ভারতমাতার 4 হাতে রয়েছে বেদ, ধানের শীষ, জপের মালা ও শ্বেত বস্ত্র। এগুলি মূলত ভারতীয় সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। এগুলির দ্বারা শিল্পী দেশবাসীর মধ্যে জাতীয়তাবোধ জাগিয়ে তোলার চেষ্টা করেন। আচ্ছা, তার পরের পয়েন্ট দেখে নাও, শান্তির প্রতীক। অবনীন্দ্রনাথের ভারতমাতার হাতে কোনো অস্ত্র নেই। এর দ্বারা অবনীন্দ্রনাথ তার স্বদেশী ভাবনায় সশস্ত্র আন্দোলনকে দূরে রেখেছেন। দেখো, জাতীয়তাবাদের চেতনা। পরের পয়েন্ট, 20 শতকের ব্রিটিশ বিরোধী বিভিন্ন আন্দোলনে মিছিলের সামনে ভারতমাতা চিত্রটি রাখা হতো। ভারতীয় জাতীয়তাবাদ এবং বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনেই ছিল ভারতমাতা অঙ্কনের অনুপ্রেরণা। বিতর্ক দেখে নাও, ভারতমাতা চিত্রটির মধ্যে কেউ কেউ হিন্দু স্বদেশিকতার, বন্ধু এখানে লেখা যাক স্বদেশিকতার প্রভাব খোঁজার চেষ্টা করেছেন। ভগিনী নিবেদিতা ভারতমাতা চিত্রটির অকুণ্ঠ প্রশংসা করেছেন। তা পরের প্রশ্নটা তোমরা দেখো। পরের প্রশ্ন দেখে নাও, ছাপাখানার বিস্তার ও শিক্ষার প্রসারের সম্পর্ক সমানুপাতিক। 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগে বাংলার শিক্ষা বিস্তার প্রসঙ্গে উক্তিটি ব্যাখ্যা করো। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা ও বন্ধুরা, তোমরা দেখো এই প্রশ্নটি আগে আমাদের বুঝতে হবে কি বলেছে, যে ছাপাখানার বিস্তার ও শিক্ষার প্রসার, অর্থাৎ ছাপাখানা বিস্তারের সঙ্গে সঙ্গে আমাদের বাংলায় কিভাবে শিক্ষা কীভাবে প্রসারিত হয়েছে সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। যে পয়েন্টটা এখানে বলছে ছাপাখানার বিস্তার ও শিক্ষার প্রসার, অর্থাৎ ছাপাখানারও বিস্তার হচ্ছে, তার সঙ্গে কিন্তু আমাদের শিক্ষার প্রসারও দ্রুত চলেছে। এইটাই কিন্তু আমাদের এখানে মেন পয়েন্ট। তা এই উত্তরটা কিন্তু অনেক বড়োভাবে লেখা যায়, তাই আমি একটু ছোটোভাবেই লিখেছি, যেহেতু টিকা টাইপের প্রশ্ন তোমাদের দিয়েছে। তা প্রশ্নগুলো তোমরা দেখে নাও, উত্তর দেখো। প্রথমে তোমরা ভূমিকা লিখবে। দেখো, অষ্টাদশ শতকের শেষ দিকে ইউরোপের খ্রিস্টান মিশনারিদের মাধ্যমে বাংলার বিভিন্ন স্থানে ছাপাখানার প্রতিষ্ঠা হয়।
বাংলার শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এই ছাপাখানাগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। প্রেক্ষাপট দেখো, বলছে বঙ্গদেশে আধুনিক ছাপাখানা প্রতিষ্ঠার আগে হাতে লেখা বইপত্রের দ্বারা শিক্ষা গ্রহণের কাজ চলতো। তা বুঝতে পারছো যে আগে কিন্তু যখন ছাপাখানা প্রতিষ্ঠার আগে কিন্তু আমরা হাতে লিখেই কিন্তু পড়াশোনা হতো। এই বইয়ের মূল্য খুব বেশি হতো বলে এই সময় নিম্নবিত্ত দরিদ্র সমাজে শিক্ষার প্রসারের বিশেষ সুযোগ ছিল না। তাই এই সময় অর্থাৎ ছাপা বইপত্র বাজারে আসার আগে বাংলার শিক্ষার প্রসার ছিল খুবই সীমাবদ্ধ। তাহলে যতদিন কিন্তু ছাপাখানার বিস্তার হয়নি, তাহলে আমাদের বাংলার শিক্ষার বিস্তার কিন্তু একটা খুব সীমাবদ্ধই ছিল। এবার দেখো ছাপা বইয়ের বাজার, বলছে ঊনবিংশ শতকের শুরু থেকে ছাপাখানায় ছাপা প্রচুর সংখ্যক বইপত্র বাজারে আসতে শুরু করে। একদিকে বইয়ের যোগান ছিল বিপুল, অন্যদিকে এগুলি দামেও ছিল সস্তা। ফলে দরিদ্র সাধারণ শিক্ষার্থী ও পাঠকদের হাতে সহজেই ছাপাখানায় ছাপা বইপত্র পৌঁছে যায়। ফলে বাংলার ব্যাপক শিক্ষা বিস্তার শুরু হয়। তাহলে এখানে আমরা কি বুঝলাম, যে ছাপাখানায় বই যখন ছাপতে শুরু করলো তখন সেই বই কিন্তু কম দামে কিন্তু বাজারে বিক্রি হতে শুরু করলো। তার ফলে দরিদ্র সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু সহজেই ছাপাখানার বই তাদের কাছে পৌঁছে গেল এবং তারা কিন্তু তাদের পড়াশোনা শুরু করলো এবং এইভাবে কিন্তু শিক্ষার বিস্তার কিন্তু শুরু হয়েছিল। এবার দেখে না পাঠ্যপুস্তক সরবরাহ, বলছে ছাপাখানাগুলির মুদ্রিত বইপত্র বিনামূল্যে সমস্ত ছাত্র ছাত্রীদের হাতে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। এই ক্যালকাটা বুক সোসাইটি থেকে প্রচুর পরিমাণে বইপত্র সবাইকে দেয়া হতো। ফলে শহর ও গ্রামের বিস্তীর্ণ অঞ্চলের যেসব সাধারণ মানুষ বিদ্যা শিক্ষা থেকে বঞ্চিত ছিল তাদের হাতে ছাপাখানায় মুদ্রিত পাঠ্য বই পৌঁছে যায়। এবার তোমরা উপসংহারটা দেখে নাও। দেখো পরিশেষে বলা যায় যে মুদ্রণ বিপ্লবের ফলে শিক্ষার প্রসারের সঙ্গে সঙ্গে বাণিজ্যের প্রসারও ঘটে। বাংলায় মুদ্রণ বিপ্লবের ফলে বিভিন্ন বিষয়ের পাঠ্যপুস্তক প্রবর্তন সম্ভব হয়। এইভাবে ছাপাখানার বিস্তার ও শিক্ষার বিস্তার সমান্তরালভাবে চলতে থাকে। তা আশা করি আমার প্রিয় ছাত্রছাত্রীরা ও বন্ধুরা অবশ্যই এই উত্তর তোমরা বুঝতে পেরেছ, কারণ খুব বড় করে কিন্তু লেখা দরকার নেই, মেন কথাটুকু কিন্তু আমাদের এখানে তুলে ধরতে হবে, কারণ এই উত্তরটা লিখলে কিন্তু অনেক বড় হতে পারে। তো এবারে তোমরা পরের প্রশ্নটি দেখো। তো দেখো এই যে 4 প্রশ্নটি দিয়েছে যে একটি ভারতের মানচিত্রে প্রদত্ত স্থানগুলি চিহ্নিত করো। মিরাট, এলাহাবাদ, ব্যারাকপুর, দিল্লি, ঝাঁসি, শ্রীরামপুর আর বোলপুর। তা আমি এটি একটা ম্যাপ পয়েন্টিং অর্থাৎ ম্যাপের মধ্যে আমি করে দিচ্ছি, তোমরা উত্তরগুলো দেখে নাও। তো এই দেখো এই হচ্ছে তোমাদের ম্যাপ, তোমরা একটা ম্যাপ কিনে নিও, নিয়ে সেখানে কিন্তু এই উত্তরগুলোকে সুন্দর করে ফেলো। এটা হচ্ছে তোমাদের দেখে নাও মিরাট, এটা দিল্লি, ঝাঁসি, এটা হচ্ছে এলাহাবাদ, এটা হচ্ছে কিন্তু এই আমাদের বোলপুর, এটা হচ্ছে কিন্তু ব্যারাকপুর, এটা হচ্ছে শ্রীরামপুর। তো আশা করি আমার প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই একটি লাইক দিও এবং অবশ্যই কিন্তু বন্ধুদেরকে বেশি করে কিন্তু শেয়ার করো। তো আজ ভিডিওটি এই পর্যন্ত। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তোমাদের যদি উপকারে লাগে তো একটি লাইক অবশ্যই দিও। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ সাবস্ক্রাইব করলে কী হবে, তার পাশ থেকে একটা বেল আইকন পাবে, সেই বেল আইকনটাকে অবশ্যই তোমরা প্রেস করে রেখো এবং বেল আইকনটাকে প্রেস করার পর দেখো একটি অল নোটিফিকেশন অন বলে আরেকটি অর্ডার আসবে, যেটাকে তোমরা অবশ্যই অন করে রাখো, কারণ অল নোটিফিকেশন অনটা করে রাখলে কি হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে কিন্তু আমার এই ভিডিওটি তোমার মোবাইলে কিন্তু পৌঁছে যাবে, তাই তোমার অনেকটাই সুবিধা হলো। আর বন্ধুরা তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই পড়াশোনা করো। আর এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।